জি, আসসালামু আলাইকুম ব্যারিস্টার ইমানুল হামিদ ভাই। আপনি জানেন যে বাংলাদেশের নতুন সরকার আসার পর অনেকগুলো নিউজ আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে অনেক অর্থ পাচার হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। তো সেইগুলো আসলে কোন কোন জায়গায় যেতে পারে, এই অর্থগুলো কিভাবে ফিরিয়ে নেবে সরকার? থ্যাংক ইউ কয়াস ভাই। আসলে অর্থ পাচার বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেই সব দেশে হয় থাকে সেটা হচ্ছে কানাডা, আমেরিকা, ইংল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং কোনো কোনো ক্ষেত্রে হংকং, ভারতও আছে। এই কয়েকটা দেশে বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়েছে। অর্থ পাচার হওয়ার পরে যদি বাংলাদেশে এখন বর্তমান সরকার এই টাকাগুলো ফেরত নিতে চান, এখানে প্রচুর ডিফিকাল্টি আছে। ডিফিকাল্টিটা হচ্ছে যে টাকাটা কিভাবে পাচার হয়েছে, কারা করেছে সেটা আইডেন্টিফিকেশন করা, এবং যে যে দেশে টাকা ট্রান্সফার করা হয়েছে সেই সব দেশে টাকাগুলা তো অরিজিনাল ফর্মে আছে কি না। যেমন আপনি বাংলাদেশ থেকে টাকা নিলেন, কিন্তু আমেরিকাতে তো টাকার কোনো ভ্যালু নাই, সেটা ডলার হয়ে গেছে, কানাডাতে কানাডিয়ান ডলার হয়ে গেছে, ইংল্যান্ডে এসে পাউন্ড হয়ে গেছে। সেই পাউন্ডটা কোথায় আছে, কার নামে আছে, কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে, এটা আইডেন্টিফাই করা হচ্ছে প্রাথমিক ডিফিকাল্টি। আর পরের স্টেজ হচ্ছে যে ডলার অথবা পাউন্ড যেখানে যাক, এটা সেম অবস্থায় থাকে না, এটা কনভার্ট হয়ে যায়। বিদেশে আসার পরে এটা বিদেশি ফাইন্যান্সিয়াল সিস্টেমে এটা ঢুকে যায়। কখনো মনে করেন একটা বড় সোর্স হচ্ছে ইংল্যান্ডের প্রপার্টি মার্কেট, এখানকার প্রপার্টি মার্কেটে টাকাগুলো ঢুকে গেল, তখন তো আর আপনার বাংলাদেশের টাকা তার পাউন্ড হিসাবে থাকলো না, সেটা প্রপার্টি হয়ে গেল। সেই ক্ষেত্রে একটা ডিফিকাল্টি আসে যে আপনি টাকাটা ফেরত নেবেন কীভাবে, টাকাটা তো কনভার্ট হয়ে গেছে। আইনি প্রক্রিয়ায় গেলে এটাকে বলা হয় ট্রেসিং। তো সেই পর্যায়ে যেতে গেলে প্রথমে যেটা করতে হবে, বাংলাদেশ সরকারকে যেই দেশে টাকা পাচার হয়েছে আপনি সেই দেশের কোর্টে প্রসিডিং শুরু করতে পারবেন, রিকভারি প্রসিডিংস। এটা হচ্ছে প্রথম স্টেপ। যদি এটা না করেন, অল্টারনেটিভ স্টেপ হচ্ছে আপনাদের বাংলাদেশের হাইকোর্টে মামলা করা যাবে। সেই মামলাতে আপনার হাইকোর্টের অর্ডারটা যখন নিশ্চিত হয়ে যাবে, সেই অর্ডারটা কিন্তু আপনার যার বিরুদ্ধে নিলে সে যে দেশে আছে ওই দেশের হাইকোর্টে, এটা যদি ইংল্যান্ডে হয় তাহলে ইংল্যান্ডের হাইকোর্টে ওটা রেজিস্টার করতে হয় 6 মাসের ভিতরে। রেজিস্টার করার পরে এই জাজমেন্টটা, যেটা বাংলাদেশের জাজমেন্ট আপনি ইংল্যান্ডে হাইকোর্টে রেজিস্টার করলেন, তখন এটা ইংল্যান্ডের জাজমেন্ট হয়ে যাবে। ইংল্যান্ডের জাজমেন্ট হওয়ার পরে আপনি তখন এই জাজমেন্টটা দিয়ে প্রপার্টি যেখানে আছে সেখানে আপনি ট্রেসিং করতে পারবেন। কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন, এবং ওইটা ফ্রিজিং অর্ডার একটা নিতে পারবেন ফ্রিজ করার জন্য। তো এটা এত প্রমাণের একটা বিষয় আছে। মনে করেন যে ইংল্যান্ডে অনেকেই প্রপার্টি কিনেছেন, অনেক রাজনীতিবিদ, কিন্তু ওনাদের নামে না, অন্য নামে কেনা হয়েছে, সেই ক্ষেত্রে কি হবে? এটাই হচ্ছে ডিফিকাল্টি, যে এটা অন্য নামে চলে গেছে। সেই ক্ষেত্রে ওই যে পার্সন প্রথমে টাকাটা ট্রান্সফার করেছে তাকে ধরতে হবে, কারণ তখন এটা ডিপ্লোমেসির মাধ্যমে করতে হবে। সরকার থেকেই আসলে স্টেপ নিয়ে যেই দেশে টাকাটা গেছে সেই দেশের সরকারের সাথে সমঝোতার মাধ্যমে নিতে হবে। ওই ক্ষেত্রে তো ধরেন একজন টাকা ট্রান্সফার করেছে বাংলাদেশ থেকে, বিদেশে এটা পাঠিয়ে দিল আরেকজনের নামে, সেই লোক তখন প্রপার্টি কিনে ফেললো, তাহলে তো টাকা তো অরিজিনাল ফর্মে থাকলো না। ট্রেসিংয়ের জন্য এটা বেশ ডিফিকাল্ট ট্রেস করা। সেই ক্ষেত্রে যেটা করতে হবে যে দেশের যার থেকে টাকা আনা হয়েছে তাকে যদি আপনারা অ্যারেস্ট করেন, সে যদি স্বীকারোক্তি দেয়, তার সাথে কথা বলে তখন একটা কম্প্রোমাইজের ওয়েতে যেতে হবে, নেগোসিয়েশনের মাধ্যমে এটা আদায় করা সম্ভব হবে। তো এই টাকাটা আসলে কিভাবে বাংলাদেশ থেকে কোন চ্যানেলে আসে, আপনার কোনো আইডিয়া? হ্যাঁ, এটা হচ্ছে যে প্রাথমিক কিছু কিছু মানি ট্রান্সফার এজেন্সি এই দেশে হয়েছে, বা আমেরিকাতে হয়েছে, কানাডায় হয়েছে। এগুলোতে যেভাবে করে এটা খুব একটা র ওয়ে। এখানে ডলার আপনি দিলেন, তারা ডলারটা এখানে রেখে দিল, এটার বিনিময়ে বাংলাদেশে বললো যে অমুককে এত টাকা দিয়ে দাও, ওখানে বিকাশ করে দাও, তো ওনার নামে টাকাটা ট্রান্সফার, ডলারটা কিন্তু এখানেই রয়ে গেল। আর বাংলাদেশে তাদের যে নিজস্ব অ্যাকাউন্টে টাকা আছে সেটাও ওই ওখানকার ক্লায়েন্টকে দিয়ে দিল। এটা হচ্ছে একটা পথ। বাট মোর সফিস্টিকেটেড ওয়ে হচ্ছে যে বিদেশ থেকে ক্রয় করা, বাংলাদেশ থেকে এলসি করে যে ক্রয়গুলো করা হয়, সেখানে মনে করেন একটা আপনি $1 মিলিয়ন একটা ক্রয় করলেন, ইনভয়েস করলেন ডাবল, তখন বাংলাদেশ থেকে তো ওই যেটা ডাবল আকারে যেটা করেছেন সেই অনুপাতেই ডলারটা আপনি নেবেন, নিয়ে তারপরে ওটা বিদেশে পাচার করবেন যেভাবে পারেন। ইনভয়েসিং মাধ্যমে করলে এটা অফিসিয়াল চ্যানেলেই চলে আসলো। ওইটা ওইভাবেই বেশিরভাগ ক্ষেত্রে মানি লন্ডারিং হয়েছে।
সব সেক্টরে কিন্তু পয়সা যাওয়ার সুযোগ নাই। সেক্টর ডিপেন্ড করে, পলিটিক্যাল পার্টির লোকজন তাদের পছন্দ মতো লোকদেরকে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করার সুযোগ করে দেয়। তো এখন মনে করেন আপনি একজন ভেরি অ্যাক্টিভ কর্মী, বড় এক লিডারের সাথে আপনার সম্পর্ক আছে, আপনি বললেন যে ভাই আমি তো এখন কানাডাতে থাকি, আমার ওখানে আমি ব্যবসা বাণিজ্য করতে পারবো। তখন ওই লিডার হয়তো বললো যে ঠিক আছে তুমি পার্টির জন্য অনেক কিছু করো, তোমাকে দেখি কিছু করা যায় কিনা। তখন তারা কোনো অ্যাকশনের মাধ্যমে বললো যে তুমি একটা ব্যবসা কিনো, তুমি তোমার চালাও, চলো। এভাবেই করে একটা দুইটা ব্যবসা, ধরেন রেস্টুরেন্টের বিজনেস বা প্রপার্টির বিজনেস, কখনো হয়তো অন্য কোনো ধরনের রেস্টুরেন্টের বিজনেসটা বেশি দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে মনে করেন আপনার পার্সোনাল নামে ওই নেতা বা কর্মী তার পার্সোনাল নামে ব্যবসাগুলো কিনে ফেললো, কিনে সেই চালাইলো। নেতার যখন টাকার প্রয়োজন হয়, হয়তো 6 মাস, 1 বছর, 2 বছর পরে হঠাৎ দরকার, হঠাৎ করে বলবে তুমি টাকা কিছু, আমাদের আরও কিছু কর্মী গেছে ওখানে, তুমি তাদেরকে হেল্প করো, অথবা কিছু টাকা দেশে পাঠাও। তো ওইভাবে একটা আমানত হিসাবেই এদের কাছে থাকে যে পার্টির এসেটটা থাকলো। এইভাবে বেনামে এগুলো করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে।